আসসালামু আলাইকুম সবাইকে। মিল্টনস টপ 100 টপিক এই কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। এই কোর্সে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা 2 নম্বর টপিক দেখব। আমরা কেমিস্ট্রির 35টা টপিক প্রথমে দেখার চেষ্টা করতেছি। সো তোমরা যারা যারা এই ক্লাসগুলো করতেছো, আমি যদি এই ক্লাসটা ইউটিউবে পোস্ট করি, ইউটিউবে যারা যারা দেখতেছো তারা টোটাল ক্লাসটা দেখে ক্লাসের কোয়ালিটি যাচাই করে তারপরে আমাদের কোর্সে জয়েন করতে পারো। ইনশাল্লাহ এই কোর্সটা তোমরা যারা অগোছালোভাবে পড়াশোনা করছো, যাদের বেসিকে দুর্বলতা আছে, যারা হচ্ছে যে ইম্পর্টেন্ট টাইপ অ্যান্ড টপিকগুলো অ্যানালাইসিস করতে পারো না, তোমাদের জন্য একটা গেম চেঞ্জার হবে। এই টপিকগুলোর উপর ক্লাসগুলো তুমি যদি গুছিয়ে নিতে পারো, এইগুলা থেকে হুবহু ঘুরে ফিরে প্রশ্ন দেয়। সো তুমি অনায়াসে তোমার চান্স পাওয়ার জন্য যে মিনিমাল অ্যামাউন্টের মার্ক দরকার সেটা এই জায়গা থেকে কনফার্ম করে নিতে পারবা। সো ক্লাসের কোয়ালিটি দেখবা, তুমি কতটা বুঝতেছো সেটা দেখবা, তোমার কাছে কতটা উপকারী মনে হচ্ছে সেটা অ্যানালাইসিস করবা, দেন তারপরে যে তুমি হচ্ছে আমাদের কোর্সে জয়েন করবা। কোর্সে জয়েন করার প্রসেস খুব সিম্পল। এই ভিডিও ডেসক্রিপশনে বা কমিউনিটি ট্যাবে যাবা, ওখানে দেখবা যে আমাদের বিকাশ রকেট নগদ নাম্বার দেয়া আছে, ওইটাতে জাস্ট 400 টাকা পেমেন্ট করবা। করার পরে ওখানে দেখবা একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেয়া আছে। ওই টেলিগ্রাম গ্রুপে যে তুমি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো, ট্রানজাকশন আইডি যে কোনো একটা জিনিস বললেই আমি বা আমার টিমের যে কেউ তোমাকে আমাদের পেইড কোর্সে অ্যাড করে দিবে। তো চলো আমরা হচ্ছে যে আজকের ক্লাসটা দেখি। আজকের ক্লাসটাতে আমাদের এই তো আমাদের কোর্সের ডিটেলসটা দিলাম, আবার দেখে নাও। যারা যারা এটা সম্পর্কে জানো না একটু দেখে নাও। তারপর আসো আমরা হচ্ছে আমাদের আজকের টপিকে আসি। আজকে যে টপিকটা প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবং অম্লের ক্ষারত্ব, ক্ষারের অম্লত্ব, এই দুইটা টপিক থেকে তুমি ভার্সিটিতে কোথাও না কোথাও এমসিকিউ পাবাই। ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, জাহাঙ্গীরনগর দিচ্ছ, জগন্নাথ দিচ্ছ, সাস্ট দিচ্ছ, তুমি এমসিকিউ টাইপ কোশ্চেন যেখানে যেখানে পাবা, কোথাও না কোথাও তুমি এই জায়গা থেকে এই টপিক থেকে প্রশ্ন পাবাই। সো তুমি ধরো 10টা পরীক্ষা দিলে 2-3 জায়গাতে এই টপিক থেকে রিপিট কোশ্চেন পাবা। সো এই জন্য এই টপিকটা একদম বুঝে শুনে আগানোটা খুব দরকার। এখন আমাদের কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী এই প্রশ্ন যখনই আসে তখন অ্যাসিডের কয়েকটা জাত চলে আসে। দেখো অ্যাসিডের কয়েকটা জাত, তো 3 ধরনের জাত আছে অ্যাসিডের। আমরা যদি 3 ধরনের জাত সম্পর্কে কথা বলি, দেখো অ্যাসিডের 3টা টাইপস আছে। এই 3টা টাইপ সম্পর্কে যদি তোমাকে একটু ধারণা দিই, প্রথমে থাকে হচ্ছে আমাদের হাইড্রাসিড। আমরা প্রথমেই হাইড্রাসিড নিয়ে পড়াশোনা করি। হাইড্রাসিড, সো হাইড্রাসিড মানে হচ্ছে হ্যালোজেন যুক্ত যে সমস্ত অ্যাসিডগুলো আছে সেগুলো হচ্ছে হাইড্রাসিড। সো হাইড্রোজেন ইনটু হ্যালোজেন, এই সমন্বয়ে যে অ্যাসিডগুলো তৈরি হয় এগুলোকে আমরা হাইড্রাসিড বলি। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জাত, এই জাতটা হচ্ছে অক্সো অ্যাসিড। সো অক্সো অ্যাসিড কারা? অক্সো অ্যাসিড হচ্ছে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে এবং সেই কেন্দ্রীয় পরমাণুর চারিপাশে তোমার বিভিন্ন অক্সাইড যৌগ থাকবে, এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। যেমন দেখো একটা যদি উদাহরণ দিই অক্সো অ্যাসিডের উদাহরণ হচ্ছে, সাপোজ ধরো হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা 1 টাইপস অফ অক্সো অ্যাসিড। সো কেন্দ্রীয় পরমাণু এখানে হচ্ছে আমাদের সালফার, এবং সালফারের আশেপাশে দেখো হাইড্রোজেন, অক্সিজেন এগুলো আছে। সো এটা হচ্ছে আমাদের অক্সো অ্যাসিডের উদাহরণ। আচ্ছা, অক্সো অ্যাসিডের পর আমাদের আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে জৈব অ্যাসিড। সো জৈব অ্যাসিড আরেক ধরনের যৌগ, বা হচ্ছে এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলে। এই 3 ধরনের অ্যাসিড, এদের শক্তি মাত্রা সম্পর্কে আমাদের ডিটেল পড়াশোনা করতে হবে। মানে এই 3 ধরনের অ্যাসিডের ভিতরে কে হচ্ছে বেশি শক্তিশালী, কে কম শক্তিশালী, সেইটা নিয়ে আমরা ডিটেল পড়াশোনা করব। সো প্রথমে আসি হচ্ছে আমরা হাইড্রাসিডে। সো হাইড্রাসিডের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি? এইটার ক্ষেত্রে আমাদের নিয়মটা কি? হাইড্রাসিডের বেসিক সংকেত হচ্ছে HX। সো দেখেই বুঝতে পারছো, X মানে হচ্ছে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন যেগুলো আছে এগুলো সব X। সো তার মানে আমাদের যে অ্যাসিডগুলো হবে, অ্যাসিডগুলো কি হবে? হাইড্রোজেন ফ্লোরাইড হবে, হাইড্রোজেন ক্লোরাইড হবে, হাইড্রোজেন ব্রোমাইড হবে, হাইড্রোজেন আয়োডাইড হবে। এখন যদি আমাদের প্রশ্ন করে যে এই অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা, তাহলে কিভাবে আইডেন্টিফাই করব? দেখো আইডেন্টিফাই করার জন্য একটা ট্রিক আছে। আইডেন্টিফাই করার ট্রিক হচ্ছে হ্যালোজেন X এর কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড়, কেন্দ্রীয় পরমাণু তার যে আকার, হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় তত বেশি শক্তিশালী।
অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। সো কেন্দ্রীয় পরমাণু যে আছে তার আকার যত বেশি বড় হবে অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। সো এখানে খেয়াল করলে দেখবা কেন্দ্রীয় পরমাণুর আকারের দিকে চিন্তা করলে আয়োডিন সবচেয়ে বড়, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপরে ফ্লোরিন। তার মানে আমরা যখন সাজাবো হাইড্রোজেন আয়োডাইডের আকার সবচেয়ে বড়, তারপর হাইড্রোজেন ব্রোমাইড, তারপরে হাইড্রোজেন তোমার হচ্ছে ক্লোরাইড, তারপরে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। সো আকার যেহেতু এটার বড়, এটা সবচেয়ে বেশি শক্তিশালী, তার চেয়ে কম শক্তিশালী এটা, তার চেয়ে কম শক্তিশালী এটা। এখন যদি আমাদের প্রশ্নে বলে দেয় নিচের কোনটি সবচেয়ে কম শক্তিশালী অ্যাসিড, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড হবে। যদি বলে দেয় নিচের কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড, তাহলে হাইড্রোজেন আয়োডাইড হবে। তার মানে হাইড্রোসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় হবে, বা হচ্ছে ওই যে হ্যালোজেনের আকার যত বড় হবে, কেন্দ্রীয় পরমাণু না, হ্যালোজেন পরমাণুর আকার যত বড় হবে, এইটা কেন্দ্রীয় না, এই কথাটা আসবে হচ্ছে এক্স পরমাণুর আকার যত বড় হবে অ্যাসিড তত বেশি শক্তিশালী। এক্স পরমাণুর আকার যত বড় হবে তত বেশি শক্তিশালী। তাহলে এটা কি গেল, হাইড্রোসিডের জন্য গেল। এবার আসো আমরা আমাদের পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক হচ্ছে আমাদের অক্সো অ্যাসিড। সো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? দেখো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কিছু অক্সো অ্যাসিডের উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। যেমন দেখো অক্সো অ্যাসিডের উদাহরণ আসে হচ্ছে HClO4, H3PO4, তারপর হচ্ছে H2SO4, তারপর হচ্ছে HNO3, তারপর হচ্ছে HClO। এই যে অ্যাসিডগুলো আছে, এই অ্যাসিডগুলোর ভিতরে কার শক্তিমাত্রা সবচেয়ে বেশি, কে বেশি শক্তিশালী অ্যাসিড, কিভাবে আইডেন্টিফাই করব সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। সো যখনই এই ধরনের অ্যাসিডগুলো আসে বা অক্সো অ্যাসিডগুলো আসে, অক্সো অ্যাসিডের ক্ষেত্রে ট্রিক কি? ট্রিক্স হচ্ছে খুব সিম্পল, মাথায় রাখবা। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে মাথায় রাখতে হবে সেন্ট্রাল অ্যাটম, যেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু। সো সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি, জারণ মান যত বেশি অ্যাসিড তত বেশি শক্তিশালী। সো এই কথাটা আমাদের মনে রাখতে হবে, অ্যাসিড তত বেশি শক্তিশালী। সো এই জায়গাতে প্রত্যেকটা যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ মান আমাদের বের করতে হবে, করে দেখতে হবে যে কার জারণ মান বেশি, কার জারণ মান কম। যার জারণ মান বেশি হবে সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। সো এখানে আমরা যদি HClO4 এইটার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করার ট্রাই করি, তাহলে কিভাবে বের করতে হয়? খুব সিম্পল। দেখো বের করার জন্য আমাদের টোটাল যেই পরমাণু তার জারণ মান হচ্ছে 0, টোটাল জারণ মান 0। জারণ মান বের করার বেসিক পদ্ধতি অনুযায়ী জানি হাইড্রোজেনের জন্য আমাদের +1, ক্লোরিনের জন্য আমরা জানি না, X ধরে নিলাম, অক্সিজেনের জন্য আমরা জানি হচ্ছে -2 ইন্টু, যেহেতু 4টা এর জন্য 4 আসবে। সো ক্যালকুলেশন করলে x - 8 + 1 = 0, মানে x = আসবে হচ্ছে আমাদের +7। সো এই যে x = +7 আসলো, এই +7 কিন্তু এখান থেকে সরাসরি বের করা যায়। দেখো 4 দুগুণে 8, 8 থেকে 1 বাদ দিলে +7 আসে। এখানে ক্যালকুলেশন করো, 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ দিলে +5 আসে। এখানে দেখো 4 দুগুণে 8, 8 থেকে 2 বাদ দিলে +6 আসে। এখানে দেখো 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দিলে +5 আসে। এখানে দেখো 2 থেকে 1 বাদ দিলে +1 আসে। তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা যে এই জায়গাতে কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপর ডিপেন্ড করে আমরা এই অ্যাসিডগুলোকে সাজাইতে পারতেছি। তাহলে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার যত বেশি সে তত বেশি শক্তিশালী অ্যাসিড। তার মানে এইগুলোর ভিতরে অনায়াসে দেখেই বলে দেওয়া যাচ্ছে যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিডটা হবে হচ্ছে HClO4, এটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তা এরপরে সবচেয়ে কম শক্তিশালী কে? HClO4 এর যেহেতু 7, 7-এর চেয়ে কম হচ্ছে কে? 6। তার মানে কি H2SO4, এটা হচ্ছে এরপরে শক্তিশালী অ্যাসিড। এইবারটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম কি হয়েছে? প্রবলেম হয়েছে যে এই যে দুইটা যৌগ, এই দুইটা যৌগের ভিতরে কেন্দ্রীয় পরমাণু জারণ মান তো সমান হয়ে গেছে। আমরা বলছিলাম যে জারণ মান যার বেশি সে শক্তিশালী। তো জারণ মান যদি সমান হয়ে যায় তখন কি ঘটবে? দেখো তখন হচ্ছে আমাদের ট্রিক নাম্বার 2 খাটাতে হবে। ট্রিক 2 হচ্ছে, এটা ট্রিক 1। ট্রিক 2 হচ্ছে যদি আমাদের জারণ মান সমান হয়ে যায়, সো জারণ মান সমান হলে যার আকার ছোট, যার সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সে বেশি শক্তিশালী। এই কথাগুলা
মনে রাখতে হবে। সো যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সে বেশি শক্তিশালী। এখন আকার ছোট হলে কি হয় ভাইয়া? আকার ছোট হলে ওর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলেও বেশি শক্তিশালী হয়, ওর জন্য হাইড্রোজেন প্লাস ওয়ানকে ছেড়ে দেয়া ইজি হয়। তাহলে এই জায়গাতে দেখো, যেহেতু দুইটা জিনিসের আমাদের কেন্দ্রীয় পরমাণু জারণমান সমান হয়ে গেছে, এইটা এবং এইটা, দুইটার ভিতরে দেখতে হবে কেন্দ্রীয় পরমাণু, এটা ফসফরাস, এইটা নাইট্রোজেন। ফসফরাস এবং নাইট্রোজেনের ভিতরে আকার ছোট আকার বড় কার? সো ভালো করে খেয়াল করে দেখবে, একটা ফসফরাস নিলাম, একটা নাইট্রোজেন নিলাম, ফসফরাসের 15, নাইট্রোজেনের 7, তাহলে আকার ছোট হচ্ছে নাইট্রোজেন আর ফসফরাসের আকার বড়। সো যার আকার ছোট সে বেশি শক্তিশালী অ্যাসিড হবে। তার মানে এখন অ্যাসিডের যে ক্রোম বসাইতে গেলে এইটা এবং এইটা, এই দুইটার ভিতরে কাকে আগে বসাবো? দেখো, আগে বসাবো NO3 কে, যেহেতু এটার আকার ছোট, তারপরে H3PO4, তারপরে লাস্টে বসবে হচ্ছে HClO। এবারটা আমরা একটু কেন্দ্রীয় পরমাণু জারণমানগুলা অনুযায়ী বসাই দেখি। এর ছিল হচ্ছে +7, এর ছিল হচ্ছে +6, এর ছিল হচ্ছে +5, এর ছিল +5, এর ছিল +1। সো ভালো করে খেয়াল করলে দেখবা, কেন্দ্রীয় পরমাণু জারণমান যার বেশি সে শক্তিশালী, কেন্দ্রীয় পরমাণু জারণমান যার বেশি সে শক্তিশালী, কেন্দ্রীয় পরমাণু জারণমান যার বেশি সে শক্তিশালী, কিন্তু দুইটারই জারণমান সমান, এই জন্য যার আকার ছোট সে বেশি শক্তিশালী, সে আগে আসছে। তাহলে এই জায়গাতে নাইট্রোজেনের আকার ছোট, এইটা একটু জাস্ট আলাদা করে নোট দিয়ে দিলাম, আকার ছোট, ইলেকট্রন ঘনত্ব বেশি। সো এই কথাটা আমাদের এখানে একটু এক্সট্রা করে মনে রাখতে হবে। তাহলে দেখো, এই পর্যন্ত আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কোন অ্যাসিড বেশি শক্তিশালী সেটা ঠিক কিভাবে, কোন ট্রিক অ্যাপ্লাই করে মনে রাখতে হয়। তাহলে এই জায়গা থেকে আমাদের এই জিনিসটা ক্লিয়ার। এবার আসো যে আমাদের আরেক ধরনের অ্যাসিড আছে, যে অ্যাসিডকে আমরা বলছি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা তোমার হচ্ছে জৈব অ্যাসিড। সো জৈব অ্যাসিডের ক্ষেত্রে কে বেশি শক্তিশালী, কে কম শক্তিশালী হয়? দেখো তো, এইটা একটা জৈব অ্যাসিড HCOOH। আচ্ছা, এবার বলো তো CH3COOH, এইটাও একটা জৈব অ্যাসিড। এবার বলো তো CH3CH2COOH, এটাও আরেকটা জৈব অ্যাসিড। সো এই যে জৈব অ্যাসিডগুলো, এগুলোর ভিতরে কে বেশি শক্তিশালী হবে? দেখো, এই ধরনের জৈব অ্যাসিড যখন তুমি নিবা, তখন কে বেশি শক্তিশালী হবে সেটা বের করার একটা ট্রিক আছে। ট্রিকটা একটু লিখে নাও। ট্রিক হচ্ছে ট্রিক ওয়ান, অ্যালকাইল গ্রুপ বা আর গ্রুপ, এখানে কার্বন সংখ্যা যত বাড়ে অ্যাসিডের তীব্রতা তত কমে, অ্যাসিডের তীব্রতা তত কমে, মুখস্থ করতে হবে। সো এই জায়গাতে অ্যালকাইল গ্রুপ মানে কি? আর মানে কার্বন সংখ্যা যত বৃদ্ধি পাবে তত অ্যাসিডের তীব্রতা কমবে, মানে কি অ্যাসিড তত কম শক্তিশালী হয়ে যাবে। তার মানে ভালো করে খেয়াল করলে দেখবা, এই জায়গাতে আমাদের আর আছে হচ্ছে দুইটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে কোনো কার্বন নাই। সো অ্যালকাইল গ্রুপ মানে কি? অ্যালকাইল গ্রুপ মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের যে মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক বা COOH মূলক, সেই মূলকের সাথে এক্সট্রা কয়টা করে কার্বন আছে, সেই মূলকের সাথে এক্সট্রা কয়টা করে কার্বন আছে। কার্বন সংখ্যা যদি একটা থাকে তাহলে অ্যাসিডের তীব্রতা যা হবে, দুইটা হলে তীব্রতা আরো কমবে, তিনটা হলে আরো তীব্রতা কমবে। তাহলে এই জায়গাতে যেহেতু কার্বন সংখ্যা সবচেয়ে কম, এই জায়গাতে এই অ্যাসিডটার তীব্রতা সবচেয়ে বেশি, তার চেয়ে একটা বেশি, তাহলে এই তীব্রতা আরেকটু কম, আরেকটা বেশি, এটার তীব্রতা আরো কম, তাহলে তীব্রতা আরো কমে যাবে যদি এখানে আমরা কার্বন সংখ্যা আরো বাড়াই। সো কার্বন সংখ্যা আমাদের যত বাড়বে তত আমাদের এখানে কি হবে? তীব্রতা কমতে থাকবে। তাহলে ট্রিকটা কি? ট্রিক হচ্ছে এই ধরনের অ্যাসিডগুলোর ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপের কার্বন সংখ্যা যত বৃদ্ধি পায় অ্যাসিডের তীব্রতা তত কমে। এবারটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, এমন যদি হয় যে আমাদের এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর ভিতরে আমি একটা গ্রুপ নিব, খালি শুধু ইথানোয়িক অ্যাসিড নিব, CH3COOH, ইথানোয়িক অ্যাসিড, এবং এই ইথানোয়িক অ্যাসিডকে আমি হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করব, একটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করলাম। তারপরে আমি এই ইথানোয়িক অ্যাসিডকে দুইটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করলাম। তারপরে আমি ইথানোয়িক অ্যাসিডকে তিনটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করলাম। তখন কি ঘটবে ভাইয়া? দেখো, যদি এরকম ঘটে যে একটা অ্যাসিড ফিক্স থাকে, সেই অ্যাসিডের ভিতরে
হ্যালোজেন সংখ্যা ঢুকে যায়, হ্যালোজেন সংখ্যা বাড়ে, মানে তড়িৎ ঋণাত্মক মৌল সংখ্যা একটা একটা করে বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মক মৌল সংখ্যা একটা একটা করে বৃদ্ধি পায়। যদি এরকম ঘটনা ঘটে তাহলে হ্যালোজেন সংখ্যা যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। তাহলে ট্রিক কি? ট্রিক 2 দেখো, ট্রিক 2 লিখে নাও। এই ধরনের ঘটনা যদি ঘটে, এই ধরনের ঘটনা যদি ঘটে যেখানে একই অ্যাসিডের ভিতরে হ্যালোজেন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সো তোমার হ্যালোজেন এক্স বা হ্যালোজেন যত বাড়বে তীব্রতা তত বাড়বে, তীব্রতা তত বাড়বে। জাস্ট মুখস্থ করবা, হ্যালোজেন যত বাড়বে তীব্রতা তত বাড়বে। তাহলে হ্যালোজেন বাড়ছে কোথায় দেখো তো, সবচেয়ে বেশি হ্যালোজেন এটাই, তাহলে এটা সবচেয়ে বেশি তীব্র, তার চেয়ে কম হ্যালোজেন এটাই, তার চেয়ে কম হ্যালোজেন এটাই, তার চেয়ে কম হ্যালোজেন এটাই। তার মানে এই কয়টা অ্যাসিডের ভিতরে সবচেয়ে বেশি তীব্র কে? এটা সবচেয়ে বেশি তীব্র কে? এটা। এখন যদি এরকম হয় এই অ্যাসিডগুলোর ভিতরে একটা অ্যাসিড এইটা ঢুকাই দিলাম, তখন কি হবে বলো তো? দেখো এই সবগুলোর ভিতরে সবচেয়ে বেশি তীব্র ছিল এইটা, তার চেয়েও বেশি তীব্র আবার এটা। তাহলে বাছাই করার সময় হ্যালোজেন শ্রেণীকে আমাদেরকে আগে বাছাই করতে হবে। তাহলে কি হলো, উপরের সারির সাথে যদি আমি এই সারিটা ইনকর্পোরেট করে দিই তাহলে তীব্রতার দিক দিয়ে এই উপরের সারির চেয়ে এই সারি কিন্তু বেশি তীব্র, এর চেয়ে এটা বেশি তীব্র, কারণ কি এখানে হ্যালোজেন চলে আসছে। তাহলে এর সবার চেয়ে বেশি তীব্র এটা, সো এর ভিতরে যে তীব্র তাকে তখন আমাদেরকে বাছাই করতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। এবার আরেকটা কেস হইতে পারে, আরেকটা কেস কি হইতে পারে? কেস এরকম হলো যে আমাদের এই যে হ্যালোজেনগুলো আমরা সংখ্যায় বাড়াইলাম, সব জায়গাতে একটাই হ্যালোজেন প্রতিস্থাপন হলো, কিন্তু হ্যালোজেন হয়ে গেল ডিফারেন্ট। যেমন ধরো আমাদের CH3 হ্যালোজেন হয়ে গেল ডিফারেন্ট। সো কিরকম দেখো, CH2Cl COOH একটা হ্যালোজেন, CH2I COOH একটা হ্যালোজেন, CH2F COOH একটা হ্যালোজেন, তারপর হচ্ছে CH2Br COOH একটা হ্যালোজেন। দেখো প্রত্যেকটা জায়গাতে হ্যালোজেন ঢুকছে, প্রত্যেকটা জায়গাতে হ্যালোজেন ঢুকছে। এখানে ক্লোরিন ঢুকছে, এখানে আয়োডিন ঢুকছে, এখানে ফ্লোরিন ঢুকছে, এখানে ব্রোমিন ঢুকছে। এবার বলবা ভাই এই ধরনের যৌগের ক্ষেত্রে তখন আমার কি হবে? দেখো এই ধরনের যৌগের ক্ষেত্রে হ্যালোজেনের তীব্রতা যত বেশি অ্যাসিড তত বেশি শক্তিশালী। সব জায়গাতে যদি সমান সংখ্যক এভাবে হ্যালোজেন থাকে এবং তখন যদি তোমাকে কম্প্যারিজন করতে হয় তাহলে হ্যালোজেনের তীব্রতা যত বেশি অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। তাহলে এখানে হ্যালোজেনের তীব্রতা সবচেয়ে বেশি, নাম্বার 1-এ কি আছে বলো তো? ফ্লোরিনের তীব্রতা সবচেয়ে বেশি, তারপরে আসবে হচ্ছে তোমার ক্লোরিনের তীব্রতা, তারপরে আসবে তোমার হচ্ছে ব্রোমিনের তীব্রতা, তারপরে আসবে তোমার আয়োডিনের তীব্রতা। সো এই তীব্রতা অনুযায়ী, তড়িৎ ঋণাত্মকতা অনুযায়ী তোমার হচ্ছে কি করতে হবে, তখন আমাদের এখানে সাজাইতে হবে। সো এইটা ছিল আরেকটা কোশ্চেন যেটা থেকে একদম মাস্ট এমসিকিউ আসে, এই অংশটা আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। আচ্ছা, যদি এই পর্যন্ত আমরা বুঝি, এবার আসো আমাদের লাস্টের টপিক দেখি আমরা আজকের ক্লাসের। লাস্টের টপিক হচ্ছে অম্লের ক্ষারত্ব এবং ক্ষারের অম্লত্ব। এখন অম্লের ক্ষারত্ব, ক্ষারের অম্লত্ব দুইটা খুব ইম্পর্টেন্ট টপিক, নোট নিতে হবে আমাদের। প্রথমে আসি আমরা অম্লের ক্ষারত্ব এই কথাটা নিয়ে। সো অম্লের ক্ষারত্ব মানে হচ্ছে একটা অম্ল দিয়ে ক্ষারকে প্রশমন করার ক্ষমতা, একটা অম্ল দিয়ে ক্ষারকে প্রশমন করার ক্ষমতা, মানে একটা অম্ল কয়টা ক্ষারকে প্রশমিত করতে পারে, একটা অম্ল কয়টা ক্ষারকে প্রশমিত করতে পারে। এখন যেহেতু আমরা অম্লকে টেস্ট করব ক্ষার দিয়ে, এই জন্য এই ক্ষারকে আমরা বানাই নিব ফিক্সড, ক্ষারকে আমরা বানাই নিব ফিক্সড, একটা ফিক্সড ক্ষার নিয়ে টেস্ট করবো, তাই না? ধরো তুমি একজন মানুষকে টেস্ট করতে চাচ্ছ, এখন একজন মানুষকে টেস্ট করার জন্য তোমাকে একটা নির্দিষ্ট প্যারামিটার তো ফিক্স করতে হবে, সেখানে আমরা ক্ষারকে ফিক্স বানাই ফেলবো। সো এখন ক্ষারকে ফিক্স বানানোর জন্য আমাদের যেটা করা লাগবে, সব সময় মোনোপ্রোটিক ক্ষার নেওয়া লাগবে। মোনোপ্রোটিক ক্ষার বলতে কি বোঝাচ্ছি? দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা মোনোপ্রোটিক ক্ষার যেখানে একটা মাত্র OH আছে। এখন আমরা ধরো HCl অম্ল এর ক্ষারত্ব কত সেটা জানতে চাচ্ছি। তো জানার জন্য আমরা এর সাথে একটা মোনোপ্রোটিক ক্ষার যোগ করব, করলে এখানে বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হবে। তো দেখো যেহেতু একটা HCl অম্ল, একটা HCl মৌল একটা মোনোপ্রোটিক ক্ষারকে প্রশমিত করতে পারে, তাহলে এই HCl এর তোমার ক্ষারত্ব হচ্ছে 1। HCl একটা মাত্র ক্ষারকে প্রশমিত করতে পারে। এবার সেম এই জায়গাতে HCl এর জায়গাতে তুমি যদি H2SO4 নাও, সালফিউরিক অ্যাসিড নাও এবং এর সাথে আবারও মোনোপ্রোটিক ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড নাও, এখন বিক্রিয়া করো, বিক্রিয়া শেষে দেখবা সোডিয়াম সালফেট এবং পানি পাচ্ছ, সোডিয়াম সালফেট এবং পানি পাচ্ছ। এবং তুমি এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা মেলানোর জন্য এখানে তোমার 2 মোল দেয়া লাগছে। তার মানে একটা সালফিউরিক অ্যাসিড 2 মোল মোনোপ্রোটিক ক্ষারকে প্রশমিত করতে পারে। তার মানে এই জায়গাতে সালফিউরিক অ্যাসিডের ক্ষারত্ব কত? ক্ষারত্ব আসবে হচ্ছে 2।
খারত্ব কত? খারত্ব আসবে হচ্ছে 2। সো এইভাবে আমাদের কিন্তু একটা একটা করে বের করতে হয়। যেমন ধরো আমরা এখন যদি H3PO4 নিই, H3PO4 এবং H3PO4 এর সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে এখানে Na3PO4 আসবে প্লাস পানি আসবে এবং এখানে দেখা যাবে কি এই মনোপ্রোটিক ক্ষারকে প্রশমিত করতে পারবে হচ্ছে 3 মলিকিউল। তাহলে H3PO4 যেহেতু 3 মলিকিউলকে প্রশমিত করতে পারে তার মানে এই অম্লের খারত্ব কত? H3PO4 এর খারত্ব কিন্তু 3। H3PO4 এর খারত্ব কত? 3। সেম ভাবে আরেকটা খুব কমন উদাহরণ আসে, যেমন দেখো কার্বন ডাইঅক্সাইড, এইটাকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাও তাহলে হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস পানি তৈরি করে। সো দেখো কার্বন ডাইঅক্সাইড তোমার কয় মোলকে প্রশমিত করতে পারে? 2 মোলকে প্রশমিত করতে পারে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের খারত্ব কত? 2। কার্বন ডাইঅক্সাইডের খারত্ব কত ভাইয়া? কার্বন ডাইঅক্সাইডের খারত্ব আসে হচ্ছে আমাদের এখানে 2। তাহলে এইগুলা কিন্তু আমাদের প্রশ্নে আসে যে HCl এর অম্লত্ব তোমার হচ্ছে খারত্ব কত, সালফিউরিক অ্যাসিডের খারত্ব কত, H3PO4 এর খারত্ব কত, এগুলো আসে। এবার আসো তোমার হচ্ছে ক্ষারের অম্লত্ব, টপিকটার হেডলাইন দাও, ক্ষারের অম্লত্ব। সো ক্ষারের অম্লত্ব কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে একটা ক্ষার কত মোল অম্লকে প্রশমিত করতে পারে। তার মানে টেস্ট করার জন্য, ক্ষারকে টেস্ট করার জন্য আমাদের অম্লকে ফিক্স করতে হবে। একটা ক্ষার কত মোল অম্লকে প্রশমিত করতে পারে, অর্থাৎ আমাদের এখানে অম্লকে ফিক্স করতে হবে। অর্থাৎ এখানে অম্ল হবে হচ্ছে আমাদের ফিক্সড এবং সেই অম্লটা অবশ্যই মনোপ্রোটিক অম্ল হবে। মনোপ্রোটিক অম্ল মানে হচ্ছে HCl। সো আমরা HCl নিয়ে কাজ করব। এবার ধরো একটা ক্ষার নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার নিলাম। এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কতগুলো অম্লকে প্রশমিত করতে পারে? বিক্রিয়া করলে দেখবা সোডিয়াম ক্লোরাইড পানি আসবে, মানে এখানে আমরা 1 মোল অম্লকেই প্রশমিত করতে পারতেছি। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যেই অম্লত্ব সেটা কত? 1। এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় যদি আমরা অন্য কাউকে নিয়ে কাজ করার চেষ্টা করি, অন্য যে কোনো একটা, সাপোজ ধর হচ্ছে আমরা ক্যালসিয়াম অক্সাইড নিলাম, ক্যালসিয়াম অক্সাইড সাথে HCl নিলাম, বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হয়। সো ভালো করে খেয়াল করো, এই ক্যালসিয়াম অক্সাইড HCl কে যখন প্রশমিত করছে কয় মোলকে প্রশমিত করছে? দেখো তো এখানে আমাদের 2 মোলকে প্রশমিত করছে। ব্যালেন্স করবো, ব্যালেন্স করলে দেখবে 2 মোলকে প্রশমিত করছে। তার মানে এই ক্যালসিয়াম অক্সাইডের যে অম্লত্ব সেটা কত? 2 আসবে। ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত আসবে? 2 আসবে। সেম ভাবে তুমি যদি এখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নাও, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নাও, এইটাকে প্রশমিত করো, ফিক্স HCl এর সাথে প্রশমিত করো, তাহলে দেখবে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি আসে। তুমি যখন এটাকে মিলাবা, সমানুতা করবা, মানে করবা, ইকুইলিব্রিয়াম করবা, তখন এই জায়গাতে 3 মোল আসবে। 3 মোল আসলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কত পাবা? 3 পাবা। আরেকটা প্রশ্ন আসে যেটা একদম খুব কমন, সেটা হচ্ছে আয়রন অক্সাইডের অম্লত্ব কত? আয়রন অক্সাইডের অম্লত্ব কত? একটা পরের পেজে আমি দেখাই দিই। দেখো আয়রন অক্সাইডের অম্লত্ব বের করতে বলে Fe2O3। সো দেখো আয়রন অক্সাইড তো যেহেতু এটা ক্ষার, এর অম্লত্ব বের করতে হবে। তার মানে কি? HCl এর সাথে বিক্রিয়া করাতে হবে। HCl এর সাথে বিক্রিয়া করাইলে দেখো তুমি Fe তোমার হচ্ছে Cl3 পাবা, FeCl3 পাবা। বাট এখানে আমাদের আয়রন কয়টা? 2টা আয়রন। সো 2টা আয়রন মেলানোর জন্য এখানে 2 দিব। এখানে যদি 2 দিই তাহলে দেখো তো আমাদের টোটাল ক্লোরিন সংখ্যা কত চলে গেছে? 6 চলে গেছে। তো 6 মেলানোর জন্য এখানে 6 দিতে হবে। সো এখানে 6 দিলে দেখো 1 মোল অম্ল, 1 মোল ক্ষার 6 মোল অম্লকে প্রশমিত করতে পারে। তার মানে Fe2O3 এইটার যে বেসিক অম্লত্ব, সেই অম্লত্ব কত? অম্লত্ব হচ্ছে 6। বেসিক অম্লত্ব হচ্ছে 6। সো এখান থেকে আমরা পাচ্ছি যে আমরা 6 মোল অম্লকে প্রশমিত করতে পারতেছি। তার মানে আমরা এই যে টোটাল ক্লাসটা দেখলাম, ক্লাসটা জুড়ে আমরা যদি একটু দেখি, আমরা অনেক কিছু দেখছি আজকে ক্লাসে। এই ক্লাসটা থেকে তুমি মাস্ট MCQ কমন পাবা। প্রথমে আমরা হাইড্রোসিড দেখছি, হাইড্রোসিড কারা, কেমনে শক্তিশালী হয় সেটা বুঝলাম। তারপরে আমরা হচ্ছে হাইড্রোসিডের পরে দেখলাম যে অক্সো অ্যাসিড যারা আছে, অক্সো অ্যাসিড কেমনে শক্তিশালী হয়। কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বেশি হলে সে শক্তিশালী হয়, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে আকার যার ছোট সে শক্তিশালী হয়। সো এটা আমরা দেখলাম। দেখার পরে আমরা পরে দেখলাম যে জৈব অ্যাসিড যেগুলো আছে, জৈব অ্যাসিডের ক্ষেত্রে তোমার কার্বন সংখ্যা যত বাড়ে অ্যাসিডের তীব্রতা তত কমে, এবং হ্যালোজেন সংখ্যা যত বাড়ে অ্যাসিডের তীব্রতা তত বাড়ে। হ্যালোজেন যদি আলাদা আলাদা হয় তখন হ্যালোজেনের ভিতরে যেগুলোর আবার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেগুলোর তীব্রতা বেশি। সো এই 3টা নিয়ম আমরা দেখলাম। এরপরে আমরা আজকে ক্লাসের লাস্ট টপিক দেখলাম, সেটা হচ্ছে অম্লের খারত্ব এবং ক্ষারের অম্লত্ব। এবং এই অম্লের খারত্ব, ক্ষারের অম্লত্ব, এখানে যেই ভ্যালুগুলো আমি তোমাদের লিখে
লিখে দিছি, যেগুলো আমি তোমাকে বিক্রিয়া করে করে দেখাই দিছি, হুবহুব এই জায়গা থেকে এমসিকিউ পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি হুবহুব এই জায়গা থেকে এমসিকিউ পাবা। সো চেষ্টা করবা প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা জিনিস খুব ভালো করে শিখতে। সো আশা করি টোটাল ক্লাসটা জুড়ে তুমি অনেক কিছু শিখতে পারছো। যারা যারা শিখতে পারছো তারা একটু কমেন্টে জানিও যে ভাই ইনশাল্লাহ ভালো কিছু শিখছি, ভালো কিছু হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, মিল্টন ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।